সম্মানিত দর্শক, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে বিজয়ের 50 বছর নিয়ে কথা শুনব এবং শুনব কবিতা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি, গীতিকার এবং লেখক, সম্পাদক কবি জাকির আবু জাফর, এবং আরও রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী, আমাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ জনাব কামাল মিনা। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? জি ভালো আছি, আলহামদুলিল্লাহ। বিজয়ের 50 বছরের শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই আপনাদেরকে, এবং প্রিয় দর্শকদেরকেও আমরা শুভেচ্ছা জানাই। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমরা বিজয়ের 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি। আগামী 16ই ডিসেম্বর 50 বছরে পড়বে আমাদের বিজয়। এই 50 বছরে আমরা কি পেয়েছি এবং আরও কি পাওয়া আমাদের দরকার ছিল, এসব নিয়ে আমরা কথা শুনবো। শুরুতেই কথা বলার জন্য অনুরোধ করছি কবি জাকির আবু জাফরকে। ধন্যবাদ আপনাকে। সম্মানীয় দর্শক, যারা দেশে এবং দেশের বাইরে থেকে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিজয়ের 50 বছর বিরাট সময়, অর্ধ শতাব্দী। একটি দেশের স্বাধীনতা এবং বিজয়ের স্বাধীনতা আমরা পেরিয়ে এসেছি, 50 বছর পেরিয়ে আসলাম। বিজয়ের 16 তারিখে হচ্ছে। এটি পৃথিবীর ইতিহাসের মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিজয়ের মাধ্যমে আমরা একটি পতাকা পেয়েছি, বাংলাদেশের একটি মুক্ত আকাশ পেয়েছি। আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ আমরা বলে থাকি যে সবুজে ঢাকা বাংলাদেশ, দিগন্ত বিস্তারী সবুজ। আমরা যেদিকে তাকাই সেদিকেই সবুজ, এবং সবুজের এত রং হতে পারে সেটি বাংলাদেশের বৃক্ষ না দেখলে বোঝা যায় না। সে কারণে আমাদের পতাকায়, স্বাধীনতার পতাকায়, বিজয়ের পতাকায় সবুজ আমরা রেখেছি। এবং যেহেতু রক্তের মাধ্যমে, জীবনের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এবং বিজয়, সে কারণে আমরা রক্তাক্ত লাল সূর্য আমাদের পতাকায় স্থান পেয়েছে। 50 বছরে প্রথম কথা, আমরা যেহেতু একটি মুক্ত পতাকা পেয়েছি, মুক্ত আকাশ পেয়েছি, একটি ভূগোল পেয়েছি আমরা, এবং বিশ্বের দরবারে, বিশ্ব মানচিত্রে একটি দেশের জন্ম হলো, একটি নামের জন্ম হলো, সেই নামটি বাংলাদেশ। যদিও বাংলাদেশ শব্দটি 1922-এর দিকে কাজী নজরুল ইসলাম ব্যবহার করেছেন অসাধারণভাবে। তার একটি দেশাত্মবোধক কবিতায় তিনি বলছেন, নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির সবুজ। এই যে বাংলাদেশ মম শব্দটা, বাংলাদেশ শব্দটি কবিতায় 1922 সালে তিনি ব্যবহার করেছেন। এটি একটি বিষয়ের ব্যাপার। আমাদের জাতীয় কবি তিনি এই বাংলাদেশ শব্দটি স্বাধীনতার কত বছর আগে লিখেছেন। তার আগে তো আমাদের দেশের নাম ছিল পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান, হ্যাঁ একসময় ছিল, তারপর পূর্ববঙ্গ হলো। জি, তো সেখান থেকে আমরা বাংলাদেশ পেয়েছি। জি, এটি আমাদের আনন্দের ব্যাপার। আমরা বাংলাদেশ পেয়েছি, এবং এই বাংলাদেশ পাওয়ার মাধ্যমে আমরা একটি জাতি হিসেবেও বিশ্ব দরবারে পরিচিত হতে পেরেছি। এখন আমরা কি পেয়েছি আর কি পাইনি, এটি তো হিসাব হবেই। 50 বছর এটা হওয়া উচিত, অবশ্যই উচিত। এর এক কথায় বলতে গেলে যে আমরা অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু পাইনি। জি, এমন অনেক কিছু আমরা পেয়েছি যা হয়তো স্বাধীন বা বিজয় না হলে আমরা পেতাম না। জি, আবার এমন অনেক কিছু আমরা পাইনি যা বিজয় পেয়েছি তবুও পাইনি। জি, দুটোই আমাদের। এটি আশা এবং নিরাশার দোলা, পাওয়া না পাওয়ার দোলা, চাওয়া না পাওয়ার দোলা, এইরকমই ব্যাপার কাজ করে আর কি। সেই অর্থে আমি মনে করি যে বাংলাদেশ যেখানে এসেছে, এখন অনেক দূর এসেছে, কিন্তু সেই সাথে এটি বলতেই হবে যে আমাদের আরও অনেক দূর যাবার কথা। জি, হয়তো আমরা পেছনে ফিরলে দেখি যে আমাদের বহু দূর পেরিয়ে এসেছি,
কিন্তু আবার সামনের দিকে তাকালে মনে হয় না পথ বাকি, আমাদের অনেক পথ বাকি। তো জাকির ভাই, অনেক মূল্যবান কথা শুনছিলাম আপনার কাছ থেকে। তো আরো শুনবো, আপনার কবিতাও শুনবো আমরা। তো এখন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী কামাল মিনা। কামাল মিনা ভাই, আপনি তো আজকে কবিতাই পড়বেন মূলত, আপনি কোন কবিতাটি আবৃত্তি করবেন এখন? ধন্যবাদ মুকুল ভাইকে, ধন্যবাদ জাকির ভাইকে। আজকের অনুষ্ঠানে বিজয়ের পংক্তিমালা অনুষ্ঠানকে কবি জাকির আবু জাফরের পাশে বসে আলোচনায় অংশ নিচ্ছি, নিজেকে ধন্য মনে করছি। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী মানুষ যারাই আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাইকে ভালোবাসা জানিয়ে পড়ছি আমাদের প্রিয় কবি, স্বাধীনতা যুদ্ধের সময় যে সমস্ত কবিদের কবিতা শুনে আমাদের মুক্তিযোদ্ধারা নতুন উদ্যমে, নতুন স্পৃহায়, নতুন আনন্দে দেশ স্বাধীন করবার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন, সেরকম কবিদের একজন কবি আমাদের প্রিয় কবি শামসুর রহমানের কবিতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে প্রভুর বাস্তভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবড় খুঁটি ধরে দগ্ধ ঘরের। তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতা, তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্যম ঝড়ে। রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীরে প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি কামাল মিনা ভাইকে অত্যন্ত সুন্দর করে আবৃত্তি করার জন্য। তো এই কবিতাটি মূলত স্বাধীনতা বিজয়ের পূর্বে কবিতা, প্রেক্ষাপট যেটি আমরা দেখলাম। তো আসলে আমরা এই কবিতার বাস্তবায়ন হয়েছিল, স্বাধীনতা আমরা পেয়েছিলাম 16ই ডিসেম্বরে, এবং তারই 50 বছর পূর্তি হতে যাচ্ছে আগামী 16ই ডিসেম্বর। তো এই কবিতা শুনে আমার ছোট্ট একটা ছড়া মনে পড়ল, যে সেই সময়ের কিভাবে আমরা স্বাধীনতাটা পেয়েছিলাম, সেটি আমি একটু পড়ে শোনাই কয়েক লাইন। চিঠি। নানান রকম চিঠি আসে
নানান রঙের খামে। প্রাপক থাকে ডান দিকে তার, প্রেরক থাকে বামে। দেশে তখন যুদ্ধ ভীষণ, এদিক সেদিক গোলা। বলছি কথা ৭১-এর, যায় না যাকে ভোলা। বন্ধ হঠাৎ গোলাগুলি, বন্ধ প্যারেড পিটি। লাল সবুজের খামে এলো অবাক করা চিঠি। চিঠির ভেতর লেখা আছে শুধু একটা কথা, এই নে স্বাধীনতা। চিঠির প্রেরক ভাইয়া বাবা, প্রাপক পুরো দেশ। এক বাক্যে চিঠি শুরু, এক বাক্যেই শেষ। কার লেখা ছড়াটি? এটা রুমেন রহমান বা রায়হান, এরকম একজন কবি। রুমেন রায়হান তার কবিতা, অত্যন্ত সুন্দর ছোট্ট একটি কবিতা। কিন্তু আপনার কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তার বাস্তবায়নটা আবার এই কবিতার মধ্যে আমরা খুঁজে পেলাম, যে কারণে আমি পড়লাম। তো জাকির ভাই, এখন আপনার একটা কবিতা, আপনি তো মূলত কবি এবং অনেক সুন্দর গানও আপনি রচনা করেন, লিখেছেন। অসংখ্য গান আমরা শুনতে পাই, মানুষের মুখে মুখে গীত হয়। তো আজকে যেহেতু আমরা পংক্তিমালাই শুনবো, পংক্তিমালার শব্দটাই আসলে কবিতার সাথেই বোধহয় বেশি প্রাসঙ্গিক। তো আপনার স্বরচিত একটি সম্প্রতি একটা লেখা, এটি অন্তমিল দেয়া কবিতা। যেহেতু আপনি এটা ছড়া পড়লেন, এটা অন্তমিল দেয়া কবিতা পড়ি। সেটা কবিতার নাম বিজয় বিজয়। নতুন দিনের উষ্ণ আলোয় সেই বিজয়ের রেশ, যে বিজয়ে আমরা পেলাম একটি বাংলাদেশ। মাশাআল্লাহ। যে বিজয়ে মুক্ত হলো একটি আকাশ নীল, মস্ত আকাশ উপুর করা একটিও নেই খিল। রোদ তুলিতে নকশা আঁকা রাঙা মেঘের সূচি, শঙ্খ চিলের ডানায় ঝরে আওলা হাওয়ার কুচি। রং বদলের অবাক খেলা খেলছে বলো কে, নতুন ভোরের বিজয় আনে কোন সে আনন্দে। কোন মায়াবী রূপের জালে বন্ধি ফুলের মন, ফুলের কানে মৌমাছিদের কোন সে আলাপন। গন্ধ লুটে পালিয়ে বাতাস কোন সুদূরে যায়, ছায়ার হৃদয় লুকিয়ে যেন গভীর নিরালায়। দিগন্তেরও নেই সীমানা, নেই ঠিকানা তার, আলোর শেষে ছড়ায় পাখা নিঝুম অন্ধকার। অন্ধকারে হুতুম পাখি সেই বিজয়ের টানে, দুঃসাহসী মধ্যরাতের একক অভিযানে। রাত্রি ঠেলে আনলো যারা দিনের আলোর চিক, বীর সেনানী তাদের সুনাম নিত্য চতুর্দিক। তাদের চোখের স্বপ্ন রেখা আঁকতে হবে ফের, বিজয় বিজয় একটি বিজয় অনেক আনন্দের। এই বিজয়ের গল্প লেখা হয় না কভু শেষ, যে বিজয়ের এক পতাকায় উঠছে বাংলাদেশ। মাশাআল্লাহ, চমৎকার। আসলে অত্যন্ত সুন্দর কবিতায় চমৎকারভাবে ফুটে উঠেছে আমাদের বিজয়ের কথা, স্বাধীনতার কথা। আমাদের হৃদয়ের যে অব্যক্ত অনুভূতি, সেটি ভাষায় প্রকাশিত হয়েছে এই কবিতার মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো জাকির ভাই। তো আজকে আমরা আমাদের প্যানভিশনের এই বিজয়ের পংক্তিমালা অনুষ্ঠানে আরও অনেক কবিতাই শুনবো আপনাদের কাছ থেকে। কামাল মিনা ভাই, আপনি এবার কোন কবিতাটি শোনাবেন? আমি শোনাব 1971 সালে আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে, যে ভালোবাসা নিয়ে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, আপনজনকে বিলিয়ে দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তাদের সেই স্বপ্ন আসলে কি বাস্তবায়িত হয়েছে? বাস্তবায়িত হয়নি। এই মর্মবেদনা উপলব্ধি করে আমাদের আরেক স্বনামধন্য কবি, দক্ষিণাঞ্চলের আমাদের, যিনি প্রতিনিয়ত সমাজ সচেতনমূলক কবিতা লিখেছেন, গল্প,
প্রবন্ধ লিখেছেন প্রিয় কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা বাতাসে লাশের গন্ধ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাটে ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজও তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামছে ধরেছে পুরনো শকুন, জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোহে তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য সম্পদ। ধর্ষিতা বনের শাড়ি, ওই ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। আসলে রুদ্রের এই কবিতাটা মানে সবসময়ের জন্যই প্রাসঙ্গিক। আজকে মানে বিপদগামী যারা হয়েছিল, মুক্তিযুদ্ধ করে দেশটাকে যারা স্বাধীন করেছে, এর মধ্যে থেকে আমার মনে হয় যে একটি লাইন অত্যন্ত, আমি জানি না জাকির ভাই এটা কি ব্যাখ্যা করবেন। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। এটি একটা অসাধারণ চিত্র এঁকেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মূলত 70-এর কবি, এবং 70 মানে তো হলো উত্তাল সময়ের কবি, যেটাকে বলা হয় এই সময়টা হলো স্লোগান ধর্মী সাহসিকতার, যুদ্ধের। তো সেই উত্তাল সময়ের কবি হলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, এবং 70-এর প্রথম সারির একজন কবি তিনি। বাতাসে তার লাশের গন্ধ, এটি তার বিখ্যাত কবিতা, যুদ্ধের প্রেক্ষাপটে রচিত। তো এইগুলোর ব্যাখ্যা, সব ব্যাখ্যা সবসময় করা যায় না, রাইট। কিছু ব্যাখ্যা আছে বুঝে নিতে হয়, সেটা বুঝে নেওয়ার মতো একটি ক্ষেত্র। না ঠিক আছে। তো না, আমি এই কবিতাটা যতবার পড়েছি, যে একজন সাহসী কবির যে উচ্চারণ এই কবিতার পংক্তিতে পংক্তিতে, লাইনে লাইনে সেটি ধ্বনিত হয়েছে। যেমন একটা লাইন আছে, এ যেন নষ্ট জন্মের লজ্জা আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একই দেবে নষ্ট জন্ম। এটা আমরা যে শুরুতেই যে আলোচনাটা শুরু করেছিলাম, হ্যাঁ, সেটার সাথে মিলে যায় যে আমরা আসলে কি পাইনি। এই কবিতাগুলোর মধ্য দিয়ে কিন্তু সেই বিষয়গুলো ফুটে ওঠে, যে আমাদের তো এই কবিতাটা লেখার কথা না। স্বাধীনতার পরে আমাদের দেশ যদি স্বাভাবিকভাবে এগিয়ে যেত, তাহলে তখন কবিতাটা অন্যরকম হতো, কিন্তু সেই স্বাভাবিকতাটা কিন্তু ছিল না, যেভাবেই হোক। তো আমরা চাই যে আমাদের দেশ আবারও স্বগতিতে প্রবাহমান নদীর মতো সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো জাকির ভাই, আজকের এই অনুষ্ঠানে আমরা তো বিজয়ের 50 বছরে এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের সাহিত্যে যদি আমরা লক্ষ্য করি, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিয়ে, এই বিষয়গুলো আমাদের সাহিত্যে কিভাবে উঠে এসেছে
এটি কি মানে আপনি কোনোভাবে কি এটা এক পেশে আমরা বলবো, নাকি এটা এক ধরনের সার্বজনীনতা আছে আমাদের এই সাহিত্য? নানা রকমভাবে আসলে উঠে এসেছে আমাদের কবি যারা যারা স্বাধীনতার সময়ের তার পরবর্তী কবি কিংবা স্বাধীনতার আগের কবি, যেমন আমাদের 50-এর কবি যারা শামসুর রহমান, আল মাহমুদ, আবু জাফর ওবায়দুল্লাহ, তারপরে হলো সাইদ আতিকুল্লাহ, জিল্লুর রহমান সিদ্দিকী, এই ধরনের কবি যারা, এরা প্রত্যেকেই পরবর্তীতে এসে, ওনারা যুদ্ধের আগের কিন্তু যুদ্ধের সময়ে কবিতা লিখেছেন। আল মাহমুদ অসাধারণ কবিতা লিখেছেন, রহমান ভাইয়ের কবিতা তো আমরা শুনলামই। ঠিক আমাদের 60-এর কবিরা নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, জাহিদুল হক, শিকদার আমিনুল হক, তারপরে মাহবুব সাদিক, এই ধরনের কবিরা, তারা হলো ঠিক 60-এর কবি, যেহেতু তখন তুমুল আন্দোলনের 6 দফা ঘোষণা, 69-এর গণ আন্দোলন এইসব এসেছে। 69-এর গণ আন্দোলনের বা উত্তাল যে সময়টা, এই সময়ের নিয়ে বিপুলভাবে কবিতা ছড়া রচনা হয়েছে। যেমন আল মাহমুদ লিখেছেন ট্রাক ট্রাক ট্রাক, ট্রাকের মুখে আগুন দিতে মতিউরকে ডাক, বা ট্রাক ট্রাক ট্রাক, শুয়োর মুখ ট্রাক আর দুয়োর বেঁধে রাখ। এই যে কেন বাঁধবো দরজানালা, খুলবো কেন খিল, আসাদ গেছে মিছিল নিয়ে ফিরবে সে মিছিল, ট্রাক ট্রাক ট্রাক, ট্রাকের মুখে আগুন দিতে মতিউরকে ডাক, কোথায় পাবো মতিউরকে, ঘুমিয়ে আছে সে, তোরাই তবে সোনা মানিক আগুন জেলে দে। এই যে টকবগানো একটি ব্যাপার 69-এর গণ আন্দোলন প্রেক্ষিতে। তো ঠিক 70-এ বা 71-এ যখন মুক্তিযুদ্ধ চলছে, এটি একটি বিষয়ের ব্যাপার ছিল যে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযোদ্ধাদের বা মুক্তি সেনাদের যে রক্তের টকবগানো বিষয়টা রসদ জুগিয়েছে কিন্তু গান এবং কবিতা। তো সেই গান কবিতার মধ্যে সেখানে নজরুলের বিদ্রোহী গানগুলো দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, এরপরে কারারই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী, এই গানগুলো কিন্তু তুমুল ভাবে বেজেছে। তারপরে আমরা দেখতে পাই যে তার পরবর্তী যে 70-এর 80-এর 90-এর কবি, এদের প্রত্যেকের কবিতা, প্রতিটি কবির কবিতায় স্বাধীনতা এবং বিজয় আছেই। আমাদের গল্পকার যারা, তারা লিখেছেন, উপন্যাসিকেরা লিখেছেন, বিশেষ করে হুমায়ুন আহমেদের একটি উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প, এটি টিমেন্ডাস একটি উপন্যাস। আল মাহমুদের উপমহাদেশ এবং কাবিলের বোন দুটো উপন্যাস আছে। কিন্তু একটি বিষয় এখানে আমাদের মানে বুঝে আসে না, বা আমি মনে করি এটি আমাদের খুব ঘাটতি, বড় ঘাটতি, যে আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ ঘটনা আমরা বলি অগ্নিঝরা 71, সেই 71কে নিয়ে তেমন করে কোনো ভালো উপন্যাস রচিত, এখন পূর্ণাঙ্গ উপন্যাস ওভাবে হয়নি। হয়েছে বিচ্ছিন্নভাবে অনেক হয়েছে, কিন্তু সেভাবে হয়নি। আমাদের কথা সাহিত্য যেমন হওয়ার কথা ছিল সেটা হয়নি, কিংবা এটাকে কেন্দ্র করে যে আমাদের বিপুল সাহিত্যের ভান্ডার সৃষ্টি হওয়ার কথা সেটাও হয়নি। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন কেন হলো না, কেন হয়নি, এর জবাব বোধহয় আমরাও কিছুটা জানি। যে আমাদের, আমি সেই আগের কথা রিলেশনে যাব, যে মানুষের সামনে আসলে ধাপ থাকতে হয়, দূরবর্তী সীমানা থাকতে হয়। যে জাতির দূরবর্তী সীমানা থাকে না, যে জাতির দিগন্তটা খুব নিকটে, দেখার আগেই শেষ হয়ে যায় দিগন্ত, তো সেই জাতি দূরের দিগন্ত কি খুঁজবে, বুঝতে চায় না। আমরা আসলে নিজেরা নিজেদের মধ্যেই কামড়া কামড়িতে জড়িয়ে আছি, যে কারণে আমাদের সামনে বড় কোনো কিছু সৃষ্টি হয়নি, সেটা না সাহিত্যের ক্ষেত্রে, না শিল্পের ক্ষেত্রে, না অর্থনীতিতে, না জাতীয় কোনো কাজে। সব বিষয়ে আমরা পিছিয়ে পড়েছি এবং ক্রমাগত পড়ছি। আমাদেরকে বিশ্ব সভ্যতা খুব নেগেটিভলি এই বিষয়টি দেখে, যে এটা কি করে সম্ভব যে গোটা জাতি একটি রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে ঢুকে পড়েছে, চরিতার্থ করছি। তো এই হিসাবে আমাদের কবিরা কিন্তু অনেকাংশে চেষ্টা করেছে তারা বিজয় এবং স্বাধীনতাকে আনতে। হ্যাঁ, কবিদের মধ্যেও বিদ্বেষ ভয়াবহভাবে আছে, নাই সেটা না, আছে। সব কিছু মিলে আমরা যা পাওয়ার সেটা পাইনি, যা পেয়েছি সেটা তো আমরা দেখছি, সেটা অনেক, আমি বলবো না যে একেবারেই কম হয়েছে,
কম হয়নি, কিন্তু কথা হচ্ছে যা হবার সেটি হয়নি। তো জাকির ভাই, আমরা কথা শুনছিলাম, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, এরপরে এসে আবারও আপনাদের কথা এবং গান কবিতা শুনবো। তো প্রিয় দর্শক, আমরা দেখছি মহান বিজয় দিবসকে সামনে রেখে 50তম বিজয়ের পূর্তি উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠান বিজয়ের পংক্তিমালা। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথী থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি মহান বিজয়ের 50 বছর পূর্তিতে প্যানভিশন টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান বিজয়ের পংক্তিমালা। এই অনুষ্ঠানে আপনারা ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানের অর্ধেক দেখেছেন। আমরা অনুষ্ঠানে কবিতা শুনেছি বিজয়ের কিছু কথামালা, আমাদের দেশকে নিয়ে আমরা কথা শুনেছি, দেশ কীভাবে এগিয়ে যাবে সে বিষয়ে আমরা কথা শুনেছি কবি জাকির আবু জাফরের কাছ থেকে। বিরতির পরে এ পর্যায়ে আমরা যাব আবারও কামাল মিনার কাছে। কামাল মিনা ভাই, এবার আপনি কোন কবিতাটি শোনাবেন আমাদের? পড়ছি আমাদের প্রিয় কবি, পল্লী কবি, আমাদের সবার পছন্দের কবি, কবি জসিমউদ্দিনের একটি কবিতা, দগ্ধগ্রাম। এইখানে ছিল কালো গ্রামখানি, আম কাঁঠালের ছায়া, টানিয়া আনিত শীতল বাতাস, কত যেন করি মায়া। তাহারি তলায় ঘরগুলি ভরে মমতা মূরতি হয়ে ছিল যে তাহারা ভাই বোন আর বউ ছেলে মেয়ে লয়ে। সুখের স্বপন জড়ায়ে ঘুরায়ে ছিল যে তাদের বেড়ে, আকাশ হইতে আসিত আশিস দেবর ভবন ছেড়ে। গঞ্জের হাটে সওদা বেচিতে বউ যে কহিত কানে, আমার জন্যে নয়ানজুড়ির শাড়ি যেন কিনে আনে। হাটেরই ফিরতি পিতারে বেড়িয়া ছোট ছোট ছেলে মেয়ে হাসিত নাচিত বিস্কুট আর চিনির পুতুলে পেয়ে। গাজির গানের বসিত আসর গায়নের সুর ধরি, যুগ যুগান্ত পার হয়ে কত আসিত কাহিনী পড়ি। কিসে কি হইল পশ্চিম হতে নরঘাতকেরা আসি, সারা গাঁও ভরি আগুন জ্বালায় হাসিল অট্ট হাসি। মারকোল হতে শিশুরে কাড়িয়া কাটিল যে খান খান, পিতার সামনে মেরে কাটিয়া করিল রক্ত স্নান। কে কাহার তরে কাঁদিবে কোথায়, যুপকাষ্ঠের গায়ে শত সহস্র পড়িল মানুষ ভীষণ খড়গ ধায়। শত শিখা মেলি অগ্নিদাহন চাহি আকাশের পানে, হয়তো বা এর ফরিয়াদ করি ঊর্ধ্বে নিঃশ্বাস হানে। আকাশে আজিক নাহি কোনো পাখি, সুনীল আরশি তার দিগন্তে মেলিয়ে ভীষণ রূপ দগ্ধি হে অনিবার। মুহূর্তে সব শেষ হয়ে গেল, মুহূর্তে সব শেষ হয়ে গেল। ভস্মাবশেষ গ্রাম দাঁড়িয়ে রয়েছে বিষাদে মলিন, দগ্ধ দুটি আধ পোড়া খাম। ওইখানে ছিল কুলের গাছটি, স্খলিত দগ্ধ শাক। পাড়ার যত না ছেলে মেয়েদের নীরবে পড়িছে ডাক। আর তো তাহারা ফিরে আসিবে না, নারিয়া তাহার ডাল পারিবে না ফল দস্যু ছেলেরা অবহেলিমার গাল। সিঁদুরে আমের গাছ ছিল হোথা, বছরের শেষ সনে শাখা ভরা আম সিঁদুর পড়িয়া সাজিত বিয়ের কনে। সে গাছে তো আর ধরিবে না আম, বৈশাখ মাসের ঝড়ে সে ছেলে মেয়েরা আসিবে না আর কোনো আম কুড়াবার তরে। সারা গাঁও খানি দগ্ধ শ্মশান, দমকা হাওয়ার ঘায়। দীর্ঘ নিশ্বাস আকাশে পাতালে ভস্মে উড়িয়া যায়। মাশাআল্লাহ, আমাদের পল্লী কবির বিখ্যাত কবিতা এটি, দগ্ধগ্রাম। আসলে এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা কিনা মনে হয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা। আর সুন্দর একটি কবিতা, যা আসলে তো আমাদের অসংখ্য দগ্ধ গ্রামের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, এবং সেই বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্বই আমাদের এখন আমরা যারা আছি বেঁচে। জাকির ভাই, এবার আপনার একটা কবিতা শুনি। জি, পড়ছি আমার কবিতা। কবিতার শিরোনাম হলো বুকে রাখি বাংলাদেশ। বিজয় বিজয় বলে বুকে রাখি বাংলাদেশ,
উত্তাপ আঁকে সূর্যের বুকের মতন। আমিও হৃদয় খুলি জলজন্ত রোদের উদ্যানে, পৃথিবীর মুখের কাছে মুখ রেখে বলি, এ আমার চির আনন্দের বাংলাদেশ, এ আমার চিরবন্ধনের বাংলাদেশ। যখন আমার চোখের ভেতর অজস্র পাখির চোখ, মনের পাঁজর জুড়ে ঝাঁক ঝাঁক পাখির ডানা, দৃষ্টি জুড়ে আদিগন্ত সবুজ সম্ভ্রান্তি, হৃদয় তখন সর্ষের মাঠের মতো ছড়ানো বাংলাদেশ। অকস্মাৎ দেখি বুকের বিবরে ধুকপুক বিজয়ের তোপধ্বনি, যেন বন্দিত্বের দেয়াল ভাঙা থরথর মুক্তির কম্পন, নির্যাতিত মানুষের বুক বেয়ে উদ্ধত মুক্তির মিছিল এবং ৭১-এর সেই উত্তাল ক্ষণের অগ্নিবত স্লোগান। ডুমুর পাতার ফাঁকে চেয়ে থাকা নিবৃত ছায়ার পাশে ঢেউ খেলা ধানের জগৎ, ঘুম ঘুম নিঝুমতায় ছিটানো গ্রামগুলির বিনম্র নিবৃত্তি, কোথাও হেলান দেয়া দিগন্তের যেন নীল হরিণীর পিঠ। এসব গ্রামের ভাঁজে ভাঁজে পাখিগুলো রেখে যায় বিজয়ের গান। জগতের সব ফুল থেকে রং তুলে সাজাই বাংলাদেশ, লিখি বাংলাদেশের নাম। ভোরের তারুণ্যে সে বিস্ময় যুবতী নববধূ বুঝি ঘোমটা উজিয়ে ঠোঁটে মাখে রোদের লিপস্টিক, হঠাৎ ভিজিয়ে রাখে টুপটাপ শিশিরের শব্দ, প্রজাপতি মুখ ধুয়ে ফুলে লেখে বিজয় চুম্বন। তোমার চুলের মতো কালো ভ্রমরের গুঞ্জন, একে হৃদয় যখন পাতার বাঁশি, শালিকের সুরে তখন হৃদয় মুক্তির গান। হৃদয়ের গান হৃদয় ব্যতীত কে আর গায়? আমার হৃদয়ে আজ বাংলাদেশের গান, এবং বিজয় বিজয় বলে বুকে রাখি বাংলাদেশ। মাশাআল্লাহ, অসাধারণ। তো জাকির ভাই, আসলে আমরা এই আপনার কবিতার মতো একটি বাংলাদেশ চাই। হ্যাঁ, সেই স্বপ্নই তো আমরা দেখি, এবং সেই স্বপ্নই আপনি কবিতার মধ্য দিয়ে দেখিয়েছেন। আমরা হ্যাঁ সেই স্বপ্নের কথা বলি, এবং আমাদের সত্যিকার অর্থে বাংলাদেশটি এত সুন্দর, এখানে এত পাখি সকাল বয়ে আনে। সকালে আপনি ফজরের আজান যখন ঘুম ভাঙে, ঠিক তার সাথে সাথে পাখির যে কল্লোল কুজন শুরু হয়, দোয়েল পাখির শীষ, শালিকের যে গান, কিংবা ঘুঘুর যে সুর আমরা শুনি, অথবা রাত জাগা পাখি, কিংবা কোথাও কোকিলের কণ্ঠ, কোথাও বুলবুলি গান করছে। এবং বিস্ময়ের ব্যাপার হলো, আমাদের বাংলাদেশে যে প্রতিদিন সূর্য উদিত হয়, হয়তো এটা বিশ্বের সব জায়গায় হবে যেহেতু আল্লাহর একটি সৃষ্টি, যে প্রতিদিন সূর্য উদয় সম্পূর্ণ আলাদা, নতুন আঙ্গিকে উঠছে, এক এক রকম। আবার যেদিন যা আপনি দেখছেন, মুহূর্তে সেটার চেহারা বদলে যাচ্ছে, রং চেঞ্জ হয়ে যাচ্ছে, শিল্পকলা বদলে যাচ্ছে। মেঘের শিল্প, নীলের শিল্প, রঙের শিল্প, অসম্ভব শিল্পকলা দিয়েই বাংলাদেশ ঘুম থেকে জেগে ওঠে। এবং একজন মানুষ যখন জেগে উঠে, বাংলাদেশের ৮০ ভাগ বেশি মানুষ জেগে ওঠেন, তারা খুব ছোট তৃষ্ণা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, যে তারা কাউকে দখল করবে, কারো সম্পদ লুটে নিবে, কারো ক্ষমতা দখল করবে, এরকম চিন্তা নিয়ে ঘুম থেকে জাগে না। সে জাগে যে তার গরুর দুধটা দহন করতে হবে, তার মুরগিটাকে খাবার দিতে হবে, হাঁসগুলোকে ছেড়ে দিতে হবে, বাচ্চাদের জন্য খাবার রান্না করতে হবে, বাচ্চারা মক্তবে যাবে, কেউ স্কুলে যাবে, এই স্বপ্নটা বুকে নিয়ে ঘুম থেকে জেগে ওঠে। কিন্তু সেই বাংলাদেশটা আমরা দেখি যে এখানে কিছু লোলুপ, ওই যে আপনার যে ১০ ভাগ মানুষ, হ্যাঁ ১০ ভাগ মানুষ, যারা এই সমস্ত মানুষের শান্তিকে মানে দুঃসহ জীবনে পরিণত করে, অশান্তিতে পরিণত করে। তো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন তো দেখবই, আমরা সেই আমাদের সৌন্দর্য, এখনো তো সেই ভোরের শিশির ঝরছে, আমরা কেন বলছি যে আমাদের সময়টি খারাপ? না,
আমাদের সময় খারাপ না, এখানে এই সময়ে কিছু মানুষ খারাপ। খারাপ সময় তো অসাধারণ জিনিস, প্রতিটি মুহূর্ত নতুন সময় মানুষকে সুযোগ করে দিচ্ছে, তুমি কিছু করো, কিছু করো, কিছু করো, গতকালের চেয়ে আজকে এগিয়ে যাও, আজকের চেয়ে আগামীকাল এগিয়ে যাও, এই তো বলছে সময়। সময় কানে কানে এসে বলছে যে আমি একবারই আসি, আমি আর ফিরবো না, তুমি আমাকে কাজে লাগাও। কিন্তু এই সময়তে এসে কিছু মানুষ যখন পরিবেশকে সমস্যা করে, সেটি হয়ে যায় সমস্যা। আমরা আশা করছি অন্ধকার চিরকাল থাকে না, চিরদিন থাকে, এটা প্রাকৃতিক নিয়মেই থাকে না, এটা শেষ হবেই। তো আমরা সুন্দর বাংলাদেশ অবশ্যই দেখব, যেটুকু আমরা এগিয়ে এসেছি তার চেয়ে বেশি হয়তো আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাব। আসলে কথা শুনে আমি সেই 30-35 বছর আগের স্মৃতি রোমন্থন করছিলাম, যে সকালবেলা শীতকালে প্রচণ্ড শীতে উঠে আমরা এই সকালবেলা খেজুরের রস পাড়তে যেতাম, গায়ে কাঁথা মানে মাফলার পেঁচিয়ে, তারপরে যে মাঠের হেঁটে যেতাম শিশির ভেজা ঘাস, কত বছর যে শিশির ভেজা ঘাস কিছুক্ষণ পরে সূর্য উঠতো চকচক করে পূর্ব দিক থেকে, আমরা সূর্যের রোদ্রে এখনো সেই সূর্য ওঠে, সূর্য ওঠে কোটি বছর আগে, কয়েক কোটি বছর আগে যে সূর্য আগামীকাল যে সময় উঠেছে আমরা ঠিক সেই সময়ই উঠবে। আমি মনে করি যে আমরা ঢাকায় থাকি এই জন্য আমরা দেখি না, আসলে কিন্তু গ্রামের ছেলেমেয়েরা এখন আর দেখে না, দেখে না। কারণ হচ্ছে কি তারা 8টা 9টা 10টার সময় ঘুম থেকে ওঠে, কারণ হচ্ছে হাতের মোবাইল আছে, ডিজিটাল আছে, রাত 10টা 11টা 12টা পর্যন্ত সজাগ থাকে গ্রামের মানুষ। সেটাও কিছু সংখ্যক, সবাই যে তেমন না। যাই হোক, আমরা আশায় থাকলাম জাকির ভাই যে চিত্র এঁকেছেন সেরকম সুন্দর বাংলাদেশ আসলে সেই বাংলাদেশই আমরা চাই। এখন আসলে জাকির ভাই একটা বিষয় বলেছেন যে আসলে আমাদের বাংলাদেশের মানে ঋতুগুলো অসাধারণ, ষড় ঋতুর দেশ। আমি সিঙ্গাপুরে আমার এক ছোট ভাই থাকে, মানে পরিচিত ছোট ভাই, তারা সারা বছর একই আবহাওয়ার মধ্যে থাকে, মানে ওখানে কোনো পরিবর্তন নেই। কিন্তু আমরা এই গরম, শীত, আবার মানে বসন্ত, বৃষ্টি, হেমন্ত, অগ্রহায়ণ, মানে এত চমৎকার আমাদের বৈচিত্র্য। এই বৈচিত্র্যটা কিন্তু আমাদের মানুষদের উপরও কিন্তু এর একটা দারুণ প্রভাব আছে, এবং এই প্রভাব নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু ওই যে জাকির ভাইয়ের কথাতেই এসছে যে কিছু মানুষ যারা এই 16 কোটি মানুষের শান্তি কেড়ে নিয়েছে, বিনষ্ট করছে, তো এই মানে এরা থাকবে না এক সময় ইনশাল্লাহ। এবং আসাদ চৌধুরী একটি কবিতা লিখেছিলেন, তখন সত্যি মানুষ ছিলাম। আমি একটু পড়ি কবিতাটা। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথা কে ভাববে? কুকুর বিড়াল থাবা হাঁকায়, ফসে সাপের কণা, শিংকই মাছের রুখে দাঁড়ায়, জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন সব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। এই যে কবিতার মধ্যে যে আর্তনাদ, এটি আসাদ চৌধুরীর অনেক উল্লেখযোগ্য কবিতা, এটা বেশ আবৃত্তি হয় বিভিন্ন জায়গায়। কথাটা কি তখন সত্যি মানুষ ছিলাম, এখনো মানুষ আছে, কিন্তু এখন আছি অল্প অল্প। এই অল্প মানুষ, অল্প বলতে কি যে আমরা মানুষের যে অধিকার সেটা আমরা ভোগ করতে পারছি না। মানুষ হিসেবে আমাদের যে প্রাপ্য, যেটা আমার হক, সেটা আমরা পাচ্ছি না, সেই অল্পই ফুটে উঠেছে এখানে। তো আমরা এখন আপনার সর্বশেষ কবিতাটি শুনব। আমার প্রিয় কবি সিকান্দার আবু জাফরের কবিতা বাংলা ছাড়ো। সিকান্দার আবু জাফর এই কবিতাটিতে লিখেছেন যে আমরা অনেক কিছু আশা করে, অনেক উপঢৌকন, অনেক ভালোবাসা, অনেক তোষামোদী, অনেক উপাসনা আমাদের যারা সমাজ পরিচালনা করেন, সমাজপতি, তাদেরকে দেই, কিন্তু তার বিনিময়ে আমরা তাদের কাছ থেকে কিছু পাই না। তাহলে আমরা কেন দেই? তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাও, তোমার মতো সমাজপতি, তোমার মতো দেশপ্রেমিক, তোমার মতো শাসক আমাদের দরকার নেই। আমার মনে হয় সেই কবিতা বাংলা ছাড়ো।
রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো, আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি? আমার হাতি নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত, সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্তরসের ছোঁয়া, পেয়েছে শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষয়, তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা, কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্ট হাসি, আমার কাঁধে নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি, বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি। আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লোভের জটিল অঙ্কগুলো আমার কেবল হাড় জুড়ালো হতাশ্বাসের ধুলো। আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা আপন খুলির কোদাল দেখি, সর্বনাশা বজ্র দিয়ে গড়া, কাজ কি দ্বিধার বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি, আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবাং, তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি তুমি বাংলা ছাড়ো। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটি কবিতা, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা এই কবিতাটি। আসলে আমাদের সেই সময়ের যে শাসন ব্যবস্থা, তাদের যে অনাচার, তাকে সামনে রেখেই, সে বিষয়গুলোকে সামনে রেখে কবিতাটি রচিত হয়েছে। কিন্তু একজন কবিতা, ওই যে জাকির আবু জাফর ভাই শুরুতেই বলেছিলেন যে কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশ শব্দটিকে বহু আগে তার কাব্যের মধ্যে নিয়ে এসেছেন এবং পরবর্তীতে কিন্তু সেই নামটি আমাদের আজকের বাংলাদেশ। তো এই কবিতাগুলো, যে কোনো একটি কবিতা, মান উত্তীর্ণ কাল উত্তীর্ণ কবিতা সবসময়ের জন্য প্রাসঙ্গিক। এই কবিতাগুলো এখনো সেই সব কালো মানুষদের জন্য প্রাসঙ্গিক যারা ভালো মানুষদের অশান্তির কারণ হয়েছে। তো আজকে আমরা তাহলে একটু বিদায় নেই ইনশাল্লাহ। তো আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাকির আবু জাফর ভাই আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী যারা অনুষ্ঠান দেখেছেন দূর থেকে কাছে থেকে, সবাই ভালো থাকবেন। প্যান ভীষণকে ধন্যবাদ, মুকুল ভাইকে, জাকির আবু জাফর ভাইকে। শুরুতেই বলেছিলাম যে দুইজনের মাঝখানে বসে নিজেকে ধন্য মনে করছি, অনেক বড় মাপের দুইজন মানুষ। আমরা আশা করছি সবার যৌথ প্রযোজনায়, সবার যৌথ উদ্যোগে আমরা সুন্দর একটা আগামী দিনের চমৎকার বাংলাদেশ পাবো। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ বিজয়ের 50 বছরের আবারও শুভেচ্ছা। ধন্যবাদ। প্রিয় দর্শক, বিজয়ের 50 বছর পূর্তির আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।